রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। গোটা ইউক্রেন জুড়ে রাশিয়ার ধ্বংসাত্মক হামলা, ডুবিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় রণতরী। গাজায় ইসরায়েল আর্মির ওপর হামাসের হামলায় 1 ডজনের বেশি ইসরায়েলি সেনা হতাহত। ইসরায়েলের হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহতের কথা স্বীকার হুথি আর্মি আনসারুল্লাহর। চীনে পা রাখলেন পুতিন ও মোদি। নতুন করে জোরদার হচ্ছে চীন রাশিয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিরোধী জোট। গোটা ইউক্রেন জুড়ে শনিবার ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। 2022 সালে যুদ্ধ শুরুর পর শনিবারের এই হামলা ছিল অন্যতম বড় একটি অপারেশন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার রাশিয়া ইউক্রেনের 14টি অঞ্চলে হামলা চালায়। রাশিয়ার 540টি ড্রোন এবং 45টি মিসাইল হামলার ঘটনা তারা শনাক্ত করতে পেরেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি ড্রোন ও মিসাইল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। শনিবারের মিসাইল ও ড্রোন প্রতিহত করার কোনো দাবি করেনি ইউক্রেন আর্মি বা জেলেনস্কি। এর আগে রাশিয়া যত ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন দাবি করত তার প্রায় 90% ড্রোন ও মিসাইল আকাশে প্রতিহত করেছে। কিন্তু শনিবার ইউক্রেনের পক্ষ থেকে এই ধরনের দাবি না করায় সমর বিশ্লেষকরা বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে এখন আর কিছু নেই। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দানিউব-নবির বদ্বীপে ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় রণতরী সিম্ফেরোপল। জাহাজটি ইউক্রেন মাত্র 4 বছর আগে সার্ভিসে যুক্ত করেছিল। এই জাহাজ ধ্বংস ইউক্রেনের জন্য একটি বড় আঘাত। রাশিয়ার এই দাবি বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি এখনো। তবে জাহাজটিতে হামলার ভিডিও এবং ছবি প্রকাশ করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে একটি তেল শোধনাগারে বড় ধরনের হামলা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবন্ধের আলোচনা চলাকালে রাশিয়া ও ইউক্রেনের এই ধরনের পাল্টাপাল্টি হামলার ফলে প্রশ্ন দেখা দিয়েছে এই শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস গাজায় শুক্র ও শনিবার বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল আর্মির ওপর। হামলায় কমপক্ষে একজন ইসরায়েলি সেনা নিহত ও 4 সেনা নিখোঁজের কথা স্বীকার করেছে ইসরায়েল আর্মি। আক্রান্ত স্থল থেকে ইসরায়েল আর্মি 11 জন আহত সেনাকে সরিয়ে আনতে সক্ষম হয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার তারা গাজার জায়তুন এলাকায় ল্যান্ডমাইনের মাধ্যমে হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী একটি গাড়িতে। হামলার পর আহত ও নিহত সেনাদের উদ্ধারে সেখানে উদ্ধার অভিযান পরিচালনার জন্য হেলিকপ্টার পাঠায় ইসরায়েল আর্মি। তবে এই হামলায় ঠিক কতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা শনাক্ত করতে পারেনি হামাস। ইসরায়েল আর্মিও এই ঘটনায় নিহত সেনা সংখ্যা প্রকাশ করেনি। তবে ইসরায়েল আর্মি শনিবার গাজার খান ইউনিসে একজন সেনা নিহতের কথা স্বীকার করেছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার গাজার খান ইউনিসে তারা মর্টার হামলা চালিয়েছে একদল ইসরায়েলি সেনার ওপর। এতে হতাহতের শিকার হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। হামাস মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে বলেছেন, গাজা দখলের মূল্য ইসরায়েল আর্মিকে রক্ত দিয়ে চুকাতে হবে। এদিকে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ শনিবার স্বীকার করেছে, ইসরায়েলের হামলায় তাদের প্রধানমন্ত্রী নাসের আল রাহাবি নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েল আর্মি ঘোষণা দেয়, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় তাদের টার্গেট হামলায় নিহত হয়েছে প্রধানমন্ত্রী সহ দেশটির সব তথা 12 জন মন্ত্রী। হুথি আর্মি তাদের প্রধানমন্ত্রীর নিহতের কথা স্বীকার করলেও সব মন্ত্রীদের নিহতের কথা স্বীকার করেনি। তবে সৌদি আরব সহ বিভিন্ন আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের হামলায় হুথিদের পররাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সমাজ কল্যাণমন্ত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্য মন্ত্রীরা। যুদ্ধের মাধ্যমে 2014 সাল থেকে ইয়েমেনের নিয়ন্ত্রণ নেয় ইরান সমর্থিত বিদ্রোহী হুথি আর্মি। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর হুথি আর্মি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর অংশ হিসেবে তারা বাবিল মানদেব, লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে চলাচলরত পশ্চিমা বিভিন্ন জাহাজে আক্রমণ পরিচালনা করে। জবাবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল, জার্মানি সহ বিভিন্ন দেশ মিলে ইয়েমেনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে।
ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধের ফলে নতুন করে দানা বাঁধছে যুক্তরাষ্ট্র বিরোধী জোট। আর যুক্তরাষ্ট্র বিরোধী এই জোটের নেতৃত্বে রয়েছে চীন ও রাশিয়া। এবার এই জোটে শক্তভাবে হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত মিত্র ভারত। ফলে এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিরোধী এই জোট। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া চীন চেষ্টা করে ব্রিক্সকে যুক্তরাষ্ট্র বিরোধী বৈশ্বিক জোটে পরিণত করতে। ভারতও ব্রিক্সের সদস্য, কিন্তু তখন রাশিয়ার উদ্যোগে ভারত ভালোভাবে সাড়া দেয়নি, কারণ ভারত ছিল চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত অংশীদার ও বাণিজ্যিক মিত্র। ফলে ভারতের অনাগ্রহের কারণে ব্রিক্স সম্প্রসারণ সহ একে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করানোর ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় রাশিয়া ও চীন। কিন্তু এবার ভারত নিজেই ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধ আর নিষেধাজ্ঞার শিকার হয়ে হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রের শত্রু চীনের সাথে। আর রাশিয়া আগে থেকেই ভারতের অন্যতম কৌশলগত অংশীদার। যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছরের মাথায় শনিবার পা রাখলেন চীনের বন্দর নগরী তিয়ানজিনে। তিয়ানজিনে পৌঁছে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। একই দিন সেখানে পৌঁছালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, আমরা একটি ন্যায়ভিত্তিক বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়তে চাই। মোদী, পুতিন সহ যুক্তরাষ্ট্র বিরোধী আরও অনেক দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রোববার যোগ দেবেন তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে। সাংহাই কোঅপারেশন সম্মেলন চলবে 2 দিন। এর মাত্র 2 দিন পর 3রা সেপ্টেম্বর আবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে চীনা মিলিটারি প্যারেড। এই প্যারেডে উপস্থিত থাকবেন পুতিন সহ সাংহাই সম্মেলনে যোগ দেওয়া আরও অনেক নেতা। পরপর 2 এই আয়োজনে যুক্তরাষ্ট্র বিরোধী নেতাদের একত্র করার মাধ্যমে চীন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বার্তা দিচ্ছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিগুলোকে এক মঞ্চে দাঁড় করাতে সক্ষম। সাংহাই কোঅপারেশনের যাত্রা শুরু হয় 2001 সালে। এটি ছিল মূলত চীন রাশিয়ার নেতৃত্বে মধ্য এশিয়ার দেশগুলোর একটি নিরাপত্তা জোট। শুরুতে চীন রাশিয়ার সাথে এর সদস্য ছিল উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তান। এসব দেশের সাথে পরবর্তীতে সদস্য হিসেবে যোগ দেয় ভারত, ইরান, পাকিস্তান এবং বেলারুশ। তবে সদস্য দেশের বাইরেও আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ যোগ দেবেন সম্মেলনে। চীন রাশিয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিরোধী জোট নিয়ে বর্তমানে নতুন করে আলোচনার মূলে রয়েছে ভারতের অবস্থান বিষয়ে। চীন, রাশিয়া, ইরানের মতো ভারতও এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কবলিত একটি দেশ। ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা, নয়াদিল্লি ওয়াশিংটন দীর্ঘদিনের সম্পর্ক ঝড়ের গতিতে চূড়ান্ত তিক্ত আকার ধারণ করেছে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘটনায় নয়াদিল্লি ভীষণ ক্ষিপ্ত। তারা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আপোষ বা সমঝোতায় না গিয়ে বরং হাত মিলিয়েছে তাদের চিরশত্রু চীনের সাথে, যে চীন যুক্তরাষ্ট্রের শত্রু। নয়াদিল্লির এই অবস্থান নিয়ে তীব্র আলোচনা সমালোচনা চলছে দেশে এবং বিদেশে। অনেক কূটনীতিক ও বিশ্লেষক বলেছেন, মোদী ও তার প্রশাসন ভারতকে নিয়ে জুয়া খেলায় মেতেছেন। এর পরিণতি হবে ভারতের জন্য ভয়াবহ। ভারতের সাবেক কূটনীতিক ও ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির প্রফেসর জিতেন্দ্রনাথ মিশ্র বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত একই সাথে এখন 2 শত্রু শিবিরে অবস্থান করছে, যা বিস্ময়কর। তারা একই সাথে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চীন বিরোধী কোয়াডের সদস্য, আবার যুক্তরাষ্ট্র বিরোধী ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন নামক সংস্থাগুলোরও সদস্য। জিতেন্দ্র মিশ্র মোদী প্রশাসনের এই ধরনের কূটনীতির তীব্র সমালোচনা করে বলেন, ভারত হয়তো বৃহৎ কোনো শক্তির সাথে জোট বেঁধে নিজেকে ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী নয়। তারা চাইছে বিশ্বের অন্যান্য সুপার পাওয়ারের মতো নিজের পায়ে দাঁড়াতে এবং কারো উপর নির্ভর না করে নিজেকে আত্মমর্যাদার স্থানে নিয়ে যেতে। কিন্তু ভারতের এই আকাঙ্ক্ষা বাস্তবতার বিপরীতে অনেক বেশি, যাকে বলা যায় অতি মাত্রায় উচ্চাভিলাষ। কারণ ভারত বর্তমানে বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতি, এটা সত্য, কিন্তু ভারতের এই অর্থনীতির আকার মাত্র $4 ট্রিলিয়ন, যা চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকারের বিপরীতে একটি ভগ্নাংশ মাত্র।
চীনের অর্থনীতির আকার $18 ট্রিলিয়ন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার $30 ট্রিলিয়ন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হোভার ইনস্টিটিউশনের বিশ্লেষক সুমিত গাঙ্গুলি বিবিসিকে বলেছেন, ট্রাম্প প্রশাসন আরও 3 বছর ক্ষমতায় থাকবে। এই অবস্থায় মোদী প্রশাসনের কোনো অবস্থাতেই উচিত নয় তাদের সাথে এত মাত্রায় বিরোধিতায় যাওয়া। সুমিত গাঙ্গুলি বলেন, বর্তমানে ট্রাম্প প্রশাসনের একটি ঝড় আঘাত করছে ভারতকে, এটা সঠিক, কিন্তু মোদী প্রশাসনের উচিত ছিল নীরবে এই ঝড়ের আঘাত সহ্য করা, কারণ ঝড় একসময় থেমে যায়। তাই নীরব থাকাই হতো নয়াদিল্লির জন্য সবচেয়ে ভালো কূটনীতি। কিন্তু তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন শক্তি প্রদর্শনের খেলায় নেমেছে যে শক্তি আসলে বাস্তবে তাদের নেই। যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে তারা চীনের সাথে যেভাবে হাত মিলিয়েছে তাতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জটিল হবে। তারা মনে করছে চাপ দিলে ওয়াশিংটন হয়তো নমনীয় হবে, কিন্তু মোদী প্রশাসন ভুলে গেছে এটা বাইডেন প্রশাসন নয়। এবার ইসরায়েলের আকাশসীমা এবং সমুদ্র বন্দরে বড় ধরনের বাণিজ্যিক আঘাত হানল তুরস্ক। গাজায় চলমান বর্বরতার জন্য তুরস্ক তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েলের জন্য। পাশাপাশি ইসরায়েলের কোনো জাহাজ তুরস্কে ভিড়তে পারবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে। এটিকে ইসরায়েলের জন্য মারাত্মক বাণিজ্যিক আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরায়েলের উড়োজাহাজের জন্য তুরস্কের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ফিদান এসব কথা বলেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে ও বিশ্বের চোখের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে যাচ্ছে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে তুরস্ক গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। 2023 সালে 2 দেশের মধ্যে $700 কোটি বাণিজ্য হয়েছিল। গাজায় চলমান যুদ্ধ নিয়ে কোন রকম রাগঢাক ছাড়াই ইসরায়েলের সমালোচনা করছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। আমরা তুর্কি জাহাজগুলো ইসরায়েলি বন্দরে যেতে দিই না, তাদের উড়োজাহাজও আমাদের আকাশসীমায় প্রবেশ করতে দিই না। কয়েক বছর ধরে তুরস্ক ইসরায়েল সম্পর্কে উত্তেজনা বাড়ছে এবং 2 দেশের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের নিন্দা জানিয়েছেন বলে জানান আল জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক রেসুল সেরদার। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সেরদার আরো বলেন, এটি শুধু গাজায় চলমান মানবিক সংকট নিয়েই নয়, তুরস্ক ধীরে ধীরে ইসরায়েলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। ইসরায়েলের সম্প্রসারণবাদ এবং মধ্যপ্রাচ্যে তাদের হামলাগুলো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন রেসুল সেরদার। বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে আঙ্কারার অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করছে। দীর্ঘ 14 বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। গত বছরের ডিসেম্বরে আহমেদ আল শারার নেতৃত্বে দেশটির বিরোধীরা একজোট হয়ে আকস্মিক আক্রমণ চালিয়ে সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেন। আসাদ রাশিয়া পালিয়ে যান। এর মধ্য দিয়ে গৃহযুদ্ধেরও অবসান ঘটে। রেসুল সেরদার বলেন, আঙ্কারার কূটনীতিকদের ধারণা, যদি ইসরায়েলকে থামানো না যায়, শেষ পর্যন্ত 2 দেশ সরাসরি সামরিক সংঘাতের মুখোমুখি হতে পারে। গত সপ্তাহে তুরস্কের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামুদ্রিক যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যদিও তখন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, ইসরায়েলি জাহাজের তুরস্কে বন্দরে ভেড়ানো নিষিদ্ধ করা হয়েছে এবং তুরস্কের পতাকাবাহী জাহাজকে ইসরায়েলের বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ভারত ও চীন কে সম্বন্ধों का वैश्विक शांति बहुत अहम है। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শুরুতে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও বাড়িয়ে দেওয়ার পর চিঠির মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি পাঠিয়েছিলেন। ভারত তাদের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়তে আগ্রহী কিনা সে বিষয়ে চীন জানতে চেয়েছিল। চিঠি রাষ্ট্রপতির কাছে গেলেও তা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যায়।
চিঠিতে শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কোনো চুক্তি হলে তা চীনের স্বার্থে আঘাত হানতে পারে, তাই এই বিষয়ে কাজ করতে চীন প্রাদেশিক কর্মকর্তাদের দায়িত্ব দেবে। এরপর জুনে মোদী সরকার বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করে। ওই সময় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বাড়ানোর আলোচনা চলছিল। সেই সময়ে ট্রাম্প দাবি করেন, কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করতে তিনি সাহায্য করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে বিরক্ত ভারত ও চীন 2020 সালের সীমান্ত সংঘাত ভুলে আবার নতুন করে কথা বলার সিদ্ধান্ত নেয়। দুই দেশ পুরনো বিরোধ মিটিয়ে সম্পর্ক উন্নয়নে কাজ করবে। ইতিমধ্যে দুই দেশের মধ্যে উন্নতি দেখা যাচ্ছে। শিগগিরই সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হবে। চীন ভারতে ইউরিয়া গ্যাস রপ্তানি সহজ করেছে। ভারতও চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করেছে, যা কয়েক বছর বন্ধ ছিল। গত মার্চে চীনা পণ্য যুক্তরাষ্ট্রের দ্বিগুণ শুল্ক বসার পর চীন ভারতকে আহ্বান জানায় একসঙ্গে ভয়ভীতিমূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। শি জিনপিং ভারতের সাথে তাদের বন্ধুত্বের ব্যাপারে বলেন, হাতি আর ড্রাগন একসঙ্গে নাচবে, এটাই সঠিক পথ। গত জুলাইয়ে চীনা কর্মকর্তারাও এই রূপক ব্যবহার শুরু করেন। চীনের গ্লোবাল টাইমস সংবাদপত্র বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও চীনকে একসঙ্গে ব্যালে নাচা উচিত। 7 বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে প্রথমবারের মতো চীন সফর করবেন। গত বছর রাশিয়ার ব্রিক্স সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একই মঞ্চে ছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন, SCO সম্মেলনের মাধ্যমে চীন বিশ্বের সামনে একটি রাজনৈতিক বার্তা দিতে চায়, তা হল যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া অন্যরকম একটি বিশ্ব ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব। চীনের দৃষ্টিতে উন্নয়নশীল দেশগুলোকে সঙ্গে নিয়ে তারা এমন একটি জোট তৈরি করার পরিকল্পনা করছে, যারা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, ট্রাম্পের কূটনীতি এবং আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। ব্রিক্স এবং SCO এই দুটি জোটকে চীন এখন এমন এক বিকল্প মঞ্চ হিসেবে ব্যবহার করছে, যেখান থেকে তারা পশ্চিমা দুনিয়ার একক নেতৃত্বের বদলে বহুপাক্ষিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। এই জোটগুলো মূলত যুক্তরাষ্ট্রের একাধিপত্যের বিরুদ্ধে চীনের কৌশলগত জবাব। এবারের SCO সম্মেলন হবে সবচেয়ে বড়। এতে ভারত চীনের সম্পর্ক এবং বিশ্ব রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ভারত এবার রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে 10 থেকে 20% বাড়লেও পরবর্তীতে আমদানি দ্বিগুণ করার পরিকল্পনা করছে ভারত। যুক্তরাষ্ট্রের চাপ ও বাড়তি শুল্ক আরোপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াতে চলেছে ভারত। আগামী সেপ্টেম্বর থেকেই দেশটির পরিশোধনকারীরা দৈনিক আরও 1.5 থেকে 3 লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুরুর দিকে আমদানির পরিমাণ 10 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে। রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা বর্তমানে ভারত। দেশটির মোট অপরিশোধিত তেলের প্রায় 40% আসে রাশিয়া থেকে। সস্তা দামে তেল কেনার সুযোগ কাজে লাগিয়ে ভারত নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি পরিশোধিত তেল রপ্তানিও বাড়িয়েছে। দক্ষিণ এশিয়ায় বাড়ছে সামরিক উত্তেজনা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান 3 প্রতিবেশী নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যস্ত। কয়েকদিন আগেই খবর এসেছে চীনের কাছ থেকে 1 ডজন J-10C যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান গড়ে তুলছে নতুন একটি রকেট ফোর্স। বসে নেই ভারতও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজ বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়েছেন দীর্ঘস্থায়ী যুদ্ধে প্রস্তুত হতে। বুধবার মধ্যপ্রদেশের একটি সামরিক অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি 3 বাহিনীকে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির বার্তা দেন। তিনি বলেন, যুদ্ধ কবে শুরু হবে বা কতদিন চলবে তা কেউ বলতে পারে না। যুদ্ধ 2 মাস, 4 মাস কিংবা 5 বছরও দীর্ঘ হতে পারে। তাই ভারতীয় সেনাদের সবসময় সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। রাজনাথ সিং আরও স্পষ্ট করেন, ভারত অন্যের ভূমি দখল করতে চায় না, তবে কেউ আক্রমণ করলে নিজেদের রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে ভারতীয় সেনারা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এখন আর যুদ্ধ জেতার মানদণ্ড কেবল সেনার সংখ্যা বা অস্ত্রের পরিমাণ নয়, বরং ভবিষ্যতের যুদ্ধ নিয়ন্ত্রিত হবে সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, স্যাটেলাইট ভিত্তিক নজরদারির মাধ্যমে। তিনি দাবি করেন, যে কোনো যুদ্ধে জয়ী হতে হলে এখন সবচেয়ে বড় চালিকা শক্তি হয়ে উঠছে ডেটা। অপারেশন সিঁদুর থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে ভারতীয় সেনাবাহিনী বলেও উল্লেখ করেন রাজনাথ সিং। তিনি বলেন, 3 বাহিনীর সমন্বয় কতটা জরুরি সেই শিক্ষা দিয়েছে এই যুদ্ধ। দেশীয় প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জামের উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন, আত্মনির্ভরতা এখন কেবল লক্ষ্য নয়, বরং ভবিষ্যতের জন্য অপরিহার্য। এর আগে চলতি মাসের শুরুতে একই ধরনের সতর্কবার্তা দেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। 4 আগস্ট IIT মাদ্রাজে এক বক্তব্যে তিনি বলেন, ভারত যে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তা ধারণার থেকেও আগে শুরু হতে পারে, আর এটি হবে বড় ধরনের সংঘাত। তার মতে, পরবর্তী যুদ্ধে ভারতের প্রতিপক্ষ কোনো একক দেশ হবে না, বরং অন্য কোনো দেশ থেকেও শত্রুদের সহায়তা পাওয়া যাবে। এই সম্ভাবনায় ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ।
এদিকে বাংলাদেশও নতুন সামরিক সক্ষমতা অর্জনে এগিয়ে যাচ্ছে। চীনের কাছ থেকে 1 ডজন আধুনিক J-10C যুদ্ধবিমান কিনছে সরকার। অন্যদিকে পাকিস্তানও বসে নেই, দেশটি নিজেদের নতুন রকেট ফোর্স গড়ে তুলছে। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে 3 প্রতিবেশী রাষ্ট্রই দ্রুত নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, দক্ষিণ এশিয়ার এই 3 প্রতিবেশীর সামরিক প্রস্তুতি বাড়ানো নিছকই প্রতিরক্ষা কৌশল, নাকি এর পেছনে আরো বড় কোনো সংঘাতের ইঙ্গিত লুকিয়ে আছে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষণই বলে দিচ্ছে, ভবিষ্যতের যুদ্ধ আর আগের মতো হবে না। সেনা সংখ্যা বা প্রচলিত অস্ত্র নয়, বরং সাইবার, ড্রোন, AI আর ডেটাই নির্ধারণ করবে আসন্ন সংঘাতের গতিপথ। মৃত্যুর 3 দশক পর প্রিন্সেস ডায়ানার রেখে যাওয়া একটি টাইম ক্যাপসুল আবিষ্কৃত হয়েছে লন্ডনের একটি হাসপাতালে। সম্প্রতি খনন কাজের সময় হাসপাতালের ভেতর থেকে বের করে সেটি খোলা হয়েছে। নতুন শিশু ক্যান্সার সেন্টারের নির্মাণ কাজ শুরুর পর ক্যাপসুলটি খুঁজে পাওয়া যায়। এর ভেতরে ছিল 90 দশকের শুরুর সময়ে নানা স্মারক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, 1991 সালে জন্ম নেওয়া এবং তখন কর্মরত কয়েকজনের সহায়তায় বাক্সটি খোলা হয়। টাইম ক্যাপসুলটি পুঁতে রেখেছিলেন ওয়েলসের প্রিন্সেস ও গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল ফর চিলড্রেন GOSH এর তৎকালীন সভাপতি প্রিন্সেস ডায়ানা। এটি ছিল সীসা আবৃত একটি কাঠের বাক্স, যা 1991 সালের মার্চ মাসে হাসপাতালের ভ্যারাইটি ক্লাব বিল্ডিং এর ভিত্তির নিচে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। প্রিন্সেস ডায়ানা 1989 থেকে 1997 সালে মৃত্যুর আগ পর্যন্ত শিশু হাসপাতালটির সভাপতি ছিলেন। তিনি প্রায়ই হাসপাতাল পরিদর্শনে আসতেন, কখনো তার 2 ছেলে উইলিয়াম ও হ্যারিকেও সঙ্গে আনতেন। শিশুদের জনপ্রিয় টিভি শো ব্লু পিটারের প্রতিযোগিতায় বিজয়ী 2 শিশু সিলভিয়া ফোক্স ও ডেভিড ওয়াটসন টাইম ক্যাপসুলে রাখার জন্য জিনিসপত্র পছন্দ করেছিল। তারা নিজেদের লেখা চিঠিও রেখেছিল ক্যাপসুলে। বাক্সে পাওয়া জিনিসগুলোর মধ্যে ছিল হাতে ধরার মতো ছোট একটা টিভি, গায়িকা কাইলি মিনোগের একটি সিডি, ইউরোপীয় একটি পাসপোর্ট, পুনর্ব্যবহারযোগ্য কাগজ, যুক্তরাষ্ট্রের কয়েন, সৌরচালিত ক্যালকুলেটর, একটি স্নোফ্লেক হলোগ্রাম, কিউ গার্ডেন্সের গাছের বীজ, দ্য টাইমস পত্রিকার একটি কপি এবং প্রিন্সেস ডায়ানার একটি ছবি। দীর্ঘদিন মাটির নিচে থাকার পরও বেশিরভাগ জিনিসই অক্ষত ছিল, যদিও কিছু জিনিস পানির সংস্পর্শে এসে হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের আর্কাইভ টিম। টাইম ক্যাপসুলটি খনন ও উত্তোলনের কাজে যুক্ত ছিলেন GOSH এর ক্লিনিক্যাল ফেলো রোচানা রেডকার। তিনি বলেন, বাক্সটি যেদিন পুঁতে রাখা হয়েছিল সেদিনই আমার জন্ম। এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। 1991 সালে GOSH কর্মরত জ্যানেট হোমস বলেন, বাক্সে রাখা ছোট টিভিটি দেখে তার পুরনো স্মৃতি ফিরে এসেছে। এ সময় তিনি নিজের স্বামীর জন্য এমন একটা টিভি কিনেছিলেন। হাসপাতালের স্পেস অ্যান্ড প্লেস বিভাগের প্রধান জেসন ডাওসন বলেন, এটি শুধু একটি টাইম ক্যাপসুল নয়, বরং আগের প্রজন্মের স্মৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরির এক আবেগময় মুহূর্ত। প্রসঙ্গত, 1872 সালে ওয়েলসের তৎকালীন প্রিন্সেস আলেকজান্দ্রাও একটি টাইম ক্যাপসুল পুঁতে রেখেছিলেন, যদিও সেটি এখনো খুঁজে পাওয়া যায়নি। নতুন ভবন নির্মাণ শেষ হলে আবার একটি নতুন টাইম ক্যাপসুল পুঁতে রাখার পরিকল্পনা রয়েছে হাসপাতালটির। ভারতের কার্যকলাপে এবার আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে, কেননা তা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন করে চলেছে। ভারতের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ভয়াবহ অভিযোগ উঠেছে। অন্তত 40 জন রোহিঙ্গা দাবি করেছেন তাদের দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘ বলেছে, এই ধরনের পদক্ষেপ রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলে দিচ্ছে। রোহিঙ্গা যুবক নুরুল আমিন জানান, তার ভাই খায়রুল সহ পরিবারের আরও 4 সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তারা বহু বছর আগে প্রাণ বাঁচাতে মিয়ানমার ছেড়েছিলেন, কিন্তু এখন আবার সে যুদ্ধবিধ্বস্ত মাটিতেই ফিরতে হয়েছে, যেখানে প্রতিদিন চলছে সেনা জান্তা ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ। বিবিসি জানায়, আটক শরণার্থীদের প্রথমে দিল্লি থেকে একটি দ্বীপে পাঠানো হয়। সেখান থেকে নৌবাহিনীর একটি বড় জাহাজে তোলা হয়। পরে তাদের সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। তারা সাঁতরে মিয়ানমারের তীরে ওঠেন এবং বর্তমানে বাহাটু আর্মির নামের একটি বিদ্রোহী গোষ্ঠীর আশ্রয়ে রয়েছেন। একজন রোহিঙ্গা জানান, আমাদের হাত পা বেঁধে চোখ ঢেকে জাহাজে তোলা হয়, তারপর হঠাৎ আমাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়। একজন মানুষ হিসেবে ভাবতেও কষ্ট হয় কিভাবে আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হলো। আরেকজন বলেন, আমরা কোনো অপরাধ করিনি, কেবল বাঁচতে চেয়েছিলাম। 2021 সালের সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। জাতিগত গোষ্ঠী, বিদ্রোহী বাহিনী এবং সেনা জান্তার মধ্যে রক্তহীন সংঘর্ষ প্রতিদিনই বেড়ে চলেছে। এই অবস্থায় রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আটক শরণার্থীদের অনেকেই অভিযোগ করেছেন, জাহাজে থাকাকালীন তাদের মারধর করা হয়েছে, অপমান করা হয়েছে, ধর্ম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টমাস অ্যান্ড্রুস জানিয়েছেন তার কাছে এসব অভিযোগের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ রয়েছে। তিনি এই বিষয়ে ভারতের জাতিসংঘ মিশনের প্রধানকে অবহিত করেছেন, তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারত রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না, বরং তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে। জাতিসংঘের হিসেবে ভারতে 23,000-এর মতো রোহিঙ্গা নিবন্ধিত হলেও প্রকৃত সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে বলে মানবাধিকার সংস্থাগুলোর দাবি। গত মে মাসে রোহিঙ্গাদের দিল্লি থেকে ডেকে নিয়ে একটি আটক কেন্দ্রে রাখা হয়। পরে তাদের বিমানে করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয়। এরপর ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়। 9 মে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে। এখন তারা ভারতের স্বজনদের ফোনে বিস্তারিত জানান। এই ঘটনার পর রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই এখন গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ আর নিজের বাড়িতেই থাকছেন না। দিল্লিতে থাকা নুরুল আমিন বলেন, আমাদেরও যে কোনো সময় তুলে নিয়ে গিয়ে সমুদ্র ফেলে দেওয়া হতে পারে, এই ভয় নিয়ে প্রতিদিন ঘুমাতে যাই। এই ঘটনার পর সেই রোহিঙ্গা যুবক নুরুল আমিন ও তার এক আত্মীয় ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যেন এই নির্বাসন বন্ধ করা হয় এবং শরণার্থীদের ফিরিয়ে আনা হয়। তবে আদালত তা অবাস্তব কল্পনা বলে আপাতত শুনানি স্থগিত করেছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 29 সেপ্টেম্বর। জাতিসংঘ বলছে রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। তারা স্বেচ্ছায় ভারতে আসেনি, বরং সহিংসতা ও গণহত্যা থেকে রক্ষা পেতেই ভারতে আশ্রয় নিয়েছিল। এখন ভারত সরকারের এমন পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেই মনে করছে আন্তর্জাতিক সমাজ। হামলা করার সুযোগ পেলে কোনো পথেই সেটা হাতছাড়া করছেন না পুতিন। এবার নৌপথেও ইউক্রেনীয় জাহাজে আক্রমণ শুরু হয়ে গেছে। রাশিয়ার অতর্কিত নৌ হামলায় ইউক্রেনের একটি যুদ্ধজাহাজে 2 সেনা নিহত হয়েছেন এবং অন্য কয়েকজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার 29 আগস্ট ইউক্রেনের নৌবাহিনীর একজন মুখপাত্র AFP-কে এ তথ্য জানিয়েছেন। এর একদিন আগেই রাশিয়া জানিয়েছিল তারা একটি নৌ ড্রোন ব্যবহার করে ড্যানিউব নদীর মোহনায় ইউক্রেনের একটি গোয়েন্দা জাহাজ সিমফেরোপোল ডুবিয়ে দেওয়ার দাবি করছে, যা তাদের প্রথম সফল অভিযানের মধ্যে একটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি ভাসমান জাহাজে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা যায়। যদিও সাধারণত মস্কো ও কিয়েভ দুই পক্ষই তাদের সামরিক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে অনাগ্রহী, এবার ইউক্রেনের পক্ষ থেকেই ঘটনাটি স্বীকার করা হয়েছে। ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেটেনচুক AFP-কে বলেন, ওই জাহাজে ছিলেন এমন কয়েকজন সেনাকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। জাহাজটিতে ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে কিনা বা ঠিক কোথায় হামলাটি হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে প্লেটেনচুক জানান, হামলায় অনেকেই আহত হয়েছেন। সিমফেরোপোল একটি মাঝারি মানের নজরদারি যুদ্ধজাহাজ, যা প্রজেক্ট লাগুনার আওতায় নির্মিত। এটিকে মূলত একটি রেডিও ইলেকট্রিক গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এবং 500 ট্রু ইম ট্রলারের প্রকল্পের অধীনে এটির নির্মাণ সম্পন্ন হয়। 2019 সালে সিমফেরোপোল প্রথমবারের মতো সমুদ্রে যাত্রা শুরু করে, তবে এটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কার্যক্রমে যুক্ত হয় 2021 সালে। যুদ্ধজাহাজটির মূল দায়িত্ব হল গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। এই নৌ হামলা ছাড়াও বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত 23 জন নিহত হন এবং রাজধানী কিয়েভ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী সারা দেশে অন্তত 13টি স্থানে রুশ হামলা হয়েছে। জাতীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনার্গো জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর উপর হামলার ফলে কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই হামলার পর ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে রাশিয়া শান্তি আলোচনার নামে প্রহসন করছে। তাদের মতে এটি শুধু সময় ক্ষেপণের কৌশল মাত্র। ইসরায়েলের নাজেল কমিশন সম্প্রতি তাদের মূল্যায়নে বলেছে, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাত খুবই বাস্তব। এই প্রতিবেদনের সূত্র ধরেই ইসরায়েলের নেতৃস্থানীয়দের অনেকে তাদের সরকারকে তুরস্কের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। ארצות הברית תקפה את 3 מתקני הגרעין של איראן। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসিত এলাকাটি রোজাভা নামেও পরিচিত। আসাদের পতনের পর তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোয়ানের সামনে রোজাভা অঞ্চলটিতে মার্কিন পৃষ্ঠপোষকতা পাওয়া কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, আসাদের পতনের পর এই কুর্দি যোদ্ধারা তুরস্কের সেনাবাহিনী ও তাদের প্রক্সি সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হচ্ছে। যুক্তরাষ্ট্রের কুর্দি মিত্ররা যদি তুরস্কের শর্ত মেনে না নেয়, তাহলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে এরদোয়ান প্রশাসন। এশিয়া টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এটা বললে অত্যুক্তি হবে না যে তুরস্কের সম্প্রসারণবাদী আচরণ ন্যাটোর অস্তিত্বের উপর হুমকি তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোয় আমরা দেখেছি সিরিয়ায় কয়েকবার তুরস্ক ও যুক্তরাষ্ট্র বিপজ্জনকভাবে সরাসরি সংঘাতের মুখোমুখি হয়েছিল।
বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির 500 মিটারের মধ্যে তুরস্কের ড্রোন উড়ে এলে মার্কিন সেনারা সেটিকে গুলি করে ভূপতিত করে। সেটা ছিল তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থন ছাড়া মার্কিন মিত্র কুর্দি বাহিনীর পক্ষে টিকে থাকা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ আছে। তুরস্ক যদি মার্কিন মিত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নেবে। কিন্তু সমস্যা হচ্ছে একটা কার্যকর নীতি তৈরির জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কয়েক মাস লেগে যেতে পারে। এই ফাঁকে তুরস্কের সেনাবাহিনী রোজাভাতে সর্বাত্মক আক্রমণ চালিয়ে কুর্দি বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে। এই পরিপ্রেক্ষিতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের পক্ষে ইসরায়েলের শরণাপন্ন হওয়া ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। প্রশ্ন হচ্ছে নেতানিয়াহু প্রশাসন এতে কিভাবে সাড়া দেবে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় ইসরায়েল তখন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে যথেষ্ট পরিমাণে রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা সমর্থন দিতে পারে যাতে তারা ভূমধ্য সাগর পর্যন্ত রোজাভার সীমানা বিস্তৃত করতে সক্ষম হয়। অনেকেই বলছেন এই ধরনের ব্যবস্থা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সাদরে গ্রহণ করবে, কেননা সমুদ্রে প্রবেশের সুযোগ ছাড়া কুর্দিদের একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন অধরাই থেকে যাবে। এ ধরনের পদক্ষেপ ইসরায়েলের জন্য অনেক সুযোগ তৈরি করবে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে, কেননা এতে তুরস্ক ও দামেস্কের মধ্যে ইসরায়েল তার পক্ষের একটি সামরিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারবে, আর সে ধরনের কোনো সংঘাত বেঁধে গেলে তাতে ন্যাটোর অস্তিত্বের উপর হুমকি তৈরি করবে। প্রকাশিত প্রতিবেদনে এমন সংঘাতের একটি দৃশ্যপট রয়েছে। প্রথমে যদি ইসরায়েলের দিক থেকে তুরস্কের উপর হামলা করা হয় তাহলে তুরস্ক ন্যাটোর আর্টিকেল 5 কে পুনর্জীবনের আহ্বান জানাবে। এই আর্টিকেল অনুযায়ী সদস্য কোনো দেশ আক্রান্ত হলে ন্যাটোর অন্য সব সদস্য সেই দেশটিকে রক্ষা করবে। দ্বিতীয় দৃশ্যপটটা এমন হতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপর তুরস্ক সরাসরি হামলা করলো। সেই ক্ষেত্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে তুরস্ককে ন্যাটো থেকে বাদ দেওয়ার আবেদন করতে পারে, আর এমন হলে তা তুরস্কের জন্য বেশ কয়েকটি সমস্যা নিয়ে আসবে। যেমন বেশিরভাগ ন্যাটো সদস্য রাষ্ট্র যারা সামরিক দিক থেকে শক্তিশালী তারা একটি মিত্রের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে ইচ্ছুক নাও হতে পারে। এছাড়া ইসরায়েলের আত্মরক্ষার প্রশ্নে ওয়াশিংটনের শক্তিশালী সমর্থন থাকবে। যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলো চায় না তুরস্কের সঙ্গে ইসরায়েল সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ুক, তারপরও সংঘাত বেঁধে গেলে ইসরায়েলকে বড়ভাবে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এসব কারণে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।